জিদ্দাত বজ্রপাতের ন্যায় দাঁড়ালো রাজকীয় সিংহাসন ছেড়ে। দু হাতে তুড়ি বাজাতে বিশাল সে মহলে আলোতে আলোকিত হয়ে উঠল। তীব্র আলোর জন্য রানী চক্ষু দুটো খিচে বন্ধ করে নিল। এতক্ষণ তো আবছা আলো জ্বলছিল, চারিপাশে তেমন স্পষ্ট ছিল না। সে দু কদম পিছিয়ে গেল নিজের জায়গা থেকে। কিছুক্ষণের মধ্যে আঁখি ধীরে ধীরে মেলে তাকালো সামনে। নিজের অতি নিকটে জিদ্দাতের প্রদর্শন দেখে তড়িৎ আরো দু কদম পিছিয়ে গেল। জিদ্দাত শব্দ করে অট্ট হাসিতে মেতে উঠল। এই হাসি মহলের ভেতর দুবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসলো তাদের মাঝে। রানী মাত্রাধিক আতঙ্কে শব্দ করে কেঁদে উঠল। তার দম আটকে আসছে এখানে। জিদ্দাতের হাসি স্বাভাবিক নয়। কোথায় পালাবে সে এখন? পথ যে নেই পালানোর। পিছিয়ে যাচ্ছে অবিরাম। তার অতিরিক্ত মাত্রায় শীত লাগছে। জিদ্দাত হাসতে হাসতে তার দিকে এক পা করে এগোচ্ছে। রানী পিছিয়ে যেতে যেতে হঠাৎ একটি কাচের বিশাল বক্সের সাথে ঠেকল। অতঃপর সেখানে দাঁড়িয়ে গেল। হানা দিল একটি কথা, আর কোনো রাস্তা নেই। কাঁদতে কাঁদতে শুধু অসহায়ভাবে তাকিয়ে রইল সামনের পাষাণ লোকটির দিকে। জিদ্দাত এক হাতে দূরত্ব রেখে নিজের পা দুটো নীরবে স্থির করল। ঘাড় এদিক ওদিক করল। হালকা কাত রেখে শয়তানি হাসল। শুধু আমাকে দেখলে হবে বেবি, আশেপাশে একটু পর্যবেক্ষণ করুন, আপনার জন্য সারপ্রাইজ ওয়েট করছে। যে এহেন কথায় দু হাতে খামচে ধরল শাড়ির অংশ। সারপ্রাইজ? তাও আবার জাবরার তাকে দিবে? আর সেটা স্বাভাবিক ভাবাটাও তার পক্ষে একটা স্বপ্নের মতো। শীতল শরীরে এবার চিকন চিকন ঘাম বেরিয়ে আসলো। সাহস করে আগে ডানে তাকাতে দুহাত মাথার দু সাইড চেপে ধরে জোরে চিৎকার করে উঠল সে। তিনটি মেয়ের কাটা হাত। হাতগুলো জোহরা মহলের দুটো মেয়ের, যারা তাকে বাজেভাবে ছুঁয়ে দিয়েছিল। তাদের হাতের চুড়িগুলো দেখে চিনতে একটু অসুবিধা হলো না রানীর। অপর মেয়েটা কে? সে চেনে না। তবে পাশে বক্সে রাখা কাটা মাথাটা দেখে চোখ বন্ধ করে আবারও চিৎকার দিয়ে উঠল। এটা সে মেয়েটা, যে মেয়ে তাকে মহল থেকে বের হওয়ার সময় অকারণে থাপ্পড় মেরেছিল। রানী আর চোখ মেলে তাকালো না। তার সাহস হচ্ছে না যে। ওপেন ইউর আইস। ডুকরে কেঁদে উঠল রানী। সে তাকাবে কিভাবে? সে জানে সামনে পিছনে ডানে বামে কি অপেক্ষা করছে তার জন্য। জিদ্দাত ঝড়ের গতি ব্যাগে এসে রানীর দুবাহু শক্ত করে খামছে ধরল। ঝাঁকিয়ে সিংহের ক্রুর ধরা কণ্ঠে হুংকার ছাড়ল। কথা কানে যায় না? কি বলেছি শুনতে পাচ্ছেন না আপনি? রানী উপায় না পেয়ে চোখ খোলে। বামে তাকাতে সে জোরে আল্লাহ বলে চিৎকার করল। কতগুলো চোখ উপড়ে ফেলেছে এই লোক হিসেব নেই। এতটা নির্দয় হয় কিভাবে মানুষ? সব চোখগুলো কেমন ঝুলিয়ে রেখেছে। মহলে থাকা প্রতিটা পুরুষের এক একটা পালস কেটে টুকরো টুকরো করে সেগুলোর সামনে রেখে দিয়েছে। রানী পেছনে তাকানোর সাহস না থাকা সত্ত্বেও তাকালো। এবার চিৎকার করার শক্তিও হলো না, কেননা সবগুলো মাথা বক্সের ভেতরে একত্রে দেখার পর দাঁড়িয়ে থাকার ক্ষমতাও হারিয়ে ফেলার পথে। জিদ্দাত বাঁকা হাসল। বিবির দিকে দেয়া লালসা দৃষ্টি জিদ্দাত অক্ষত রেখে দেবে? সেটা কি আদৌ সম্ভব? হাহ, কোনো দিনও না। সে রানীর শাড়ির আঁচল এক হাতে পেঁচিয়ে ব্লাউজের সাথে পেটিকোট সহ খামচে ধরল। রানীকে মহলের মাঝ বরাবর ধাক্কা দিয়ে চারদিকে গোল গোল করে হেঁটে শাড়ির ভাঁজ খুলতে শুরু করলো। দাঁত চেপে কটমট করে উঠল। নিত্যর পা যেন সূর্যের আলো ফোটা অবধি না থামে। শেষের অংশটা খোলা শেষ হতে একটানে শাড়ির সাথে দুটো পোশাকও ছিঁড়ে চলে আসলো। রানী তৎক্ষণাৎ দুহাতে নিজেকে ঢাকার বৃথা চেষ্টা চালিয়ে চোখ কিছু বন্ধ করে নিল। চিৎকার করে কান্না করতে ইচ্ছে হলো তার। এ কেমন শাস্তি দিচ্ছে তার স্বামী? কি করে পারবে পোশাকহীন নৃত্য করতে? ভরা মজলিসে তো অন্তত তার সব থেকে গোপনীয় জিনিসগুলো ঢাকা ছিল। এখন তো একটা সুতোও তার গায়ে অবশিষ্ট নেই। ঠোঁট চেপে ডুকরে কাঁদতে শুরু করলো। কিছুতেই পারবে না এমন করে নৃত্য করতে। চোখ বন্ধ অবস্থায় কাঁদতে কাঁদতে আহাজারি করলো। প্লিজ, বোঝার চেষ্টা করুন। মানছি আমি ভুল করেছি, আর করব না। এবারের মতো আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না?
কথা শেষ হতেই কাঁচ ভাঙার বিকট শব্দ কানে পৌঁছালো। ধারালো কণ্ঠে দাঁত পিষা করা কয়েকটি কঠিন বার্তা তার দিকে সেকেন্ডের কম সময়ে ধেয়ে আসলো। মাফিয়া জেবরার খান জিদ্দাতের কাছে ক্ষমার খ উচ্চারণ করার চান্স নেই। সেখানে তো মিসেস আপনার ভাগ্য ভালো, এখনো ধর থেকে মাথাটা আলাদা করে দেয়নি। রানী আরেকটু শব্দ করে কেঁদে উঠল। চোখই খুলতে পারছে না, নৃত্য করবে তো দূরের কথা। চুপ করে দাঁড়িয়ে রইল সে। সারা শরীর তার অসম্ভব কাঁপছে। দাঁড়িয়ে থাকার মাঝে পায়ের সাইডের চামড়া ক্রস করে ভাঙা কাঁচ ধেয়ে যেতে রানীর চোখ খোলে, ব্যথায় আর্তনাদ করে ওঠে। জিদ্দত রক্ত চোখে এক হাতে ঘাড় ঘষতে ঘষতে পিয়ার্সিং করা অধর কামড়ে দু আঙুলে নৃত্য করার জন্য ইশারা করলো। উপায় না পেয়ে দুর্বল শরীর নিয়ে চেষ্টা করতে ব্যস্ত হয়ে পড়ল রানী। ততক্ষণে জাবরার নিজের সিংহাসনে গিয়ে পায়ের উপর পা তুলে বসেছে। ঘাড়টা খানিক কাত করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল রানীর উপর এবং ধীরে ধীরে তার হাতের কবল থেকে তখনকার মতো বেঁচে যাওয়া ওয়াইনের গ্লাস তুলে চুমুক দিল। তার চোখে কিছুই স্পষ্ট নয়, সমুদ্রের থেকেও গভীর, যা মাপার ক্ষমতা কারণেই। শান্ত সচল মস্তিষ্কে কি চলছে ঠিক সেই বরাবরের মতোই বোঝা মুশকিল। রানী আর পারছে না, তার থেমে যাওয়ার প্রয়োজন। শরীর চলছে না এই মুহূর্তে। নিচের দিকে দৃষ্টি স্থির তার। সামনে স্বামী নামক লোকটার দিকে তাকাবে বা কি করে? এই মুহূর্তে সে তাকে কেমন চোখে দেখছে সেটা তার অজানা নয়। টানা 2 ঘন্টা নৃত্য করার পর রানী একদম কাহিল হয়ে যায়। তার জ্বর এসেছে বোধহয়, শীতে কাঁপছে। আর পারল না, সে নিচে বসে পড়ল। জিদ্দাত তুচ্ছ হাসল। অতঃপর ধীরে পায়ে এগিয়ে এসে রানীর সামনে এক হাঁটু ভেঙে বসল। তারপর রানীর থুতনি ধরে মুখ উঁচু করে ধরল। মেয়েটা জোরে জোরে শ্বাস নিচ্ছে। সে কতটা দুর্বল তা ফোকাসে মুখখানি দেখলেই বোঝা যাচ্ছে। ইস বেবি, সূর্য এখনো ওঠেনি। 4 more hours left. চোখ ভর্তি জল নিয়েই তাকিয়ে রইল। আরো 4 ঘন্টা কেন, 4 মিনিট নৃত্য করাও তার পক্ষে কঠিন হয়ে যাচ্ছিল। জাবরার রানীর চোখের পানি মুছে দিতে দিতে ফের শান্ত কণ্ঠে বলল, কোনো ব্যাপার না, আপনার জন্য তার থেকেও ভালো কিছু ওয়েট করছে। রানী তৎক্ষণাৎ আতকে পিছিয়ে যেতে চাইল, তবে লাভ হলো কই। জাবরার তার হাত দুটো শাড়ির অংশ ছিঁড়ে বেঁধে দিল। ছুটার জন্য চেষ্টা চালালো সপ্তদশী নারী, তবে তার শরীরে সেরকম শক্তি ছিল না। একই রকম ভাবে পা দুটো বেঁধে দিল পাষাণ মানব। অতঃপর পকেট থেকে ছোট একটি প্যাকেট বের করলো। প্যাকেটের ভাঁজ খুলে খুব ধারালো একটি ব্লেড হাতে তুলে নিল, যা দেখে রানীর শ্বাসরুদ্ধকর অবস্থা। ছটফট করে হাত পায়ের বাঁধন খোলার জন্য মুচড়ামুচড়ি করতে শুরু করে দিল। জিদ্দাত নীরবে তাচ্ছিল্য হেসে ধাক্কা দিয়ে তাকে ফ্লোরের উপর উবত করে শুয়ে দিল। রানী চোখ বন্ধ করে দাঁত খিঁচে রাখল। তাকে মরণ যন্ত্রণা ভোগ করতে হবে এখন। জিদ্দাত শব্দ করে হেসে তাচ্ছিল্য করে বলল, সরি বেবি, চামড়াটা অপবিত্র হয়ে গিয়েছিল। অতঃপর এক নজর রানীর ফর্সা পিঠে নজর বুলালো। সেকেন্ডে তার হাতে থাকা ব্লেড চলল পিঠে। একের পর এক টান দিতে শুরু করলো আস্তরে। নারী আওয়াজ করল না। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করলো ফ্লোরে। পুরো পিঠ আঁকড়ে ভেসে উঠেছে তাজা রক্ত। সাইড দিয়ে গড়িয়ে পড়ছে স্রোতের মতো। এখন যদি কোনো সুস্থ মানুষ এই নির্মম দৃশ্য দেখত, নির্ঘাত জ্ঞান হারাতো। ধৈর্যের বাঁধ এতটাই শক্ত যে কিছুতে নারী শব্দ করল না, একটুর জন্যও না। জিদ্দাত আদৌ নিজের মধ্যে আছে কিনা সন্দেহ আছে। তার চোখে মুখে ফুটে উঠেছে ভয়ঙ্কর হিংস্রতা। দাঁতের সাথে দাঁত কিড়মিড়িয়ে সারা শরীরটা ধারালো জিনিস দ্বারা ক্ষতবিক্ষত করে তবেই ছাড়ল। পাষাণ পুরুষের পুরো শরীর ঘেমে গিয়েছে। সে পিছিয়ে আসতে চাইল, তবে রানী হাত দ্বারা পা আঁকড়ে ধরল। অশ্রু ভেজা নয়নে মুচকি হেসে বলে উঠল, শান্তি লাগছে তো এখন? জিদ্দাত উত্তর দিল না, নিজের গম্ভীর মুখখানাতেই অটুট থাকলো। রানী শব্দ করে তাচ্ছিল্য হেসে ফের বলল, দেখুন না সাহেব, পৃথিবীর মানুষ কতটা অদ্ভুত। বাধ্য হয়ে গায়ে পাপ মাখলে তাকে কঠিন সাজা পেতে হয়। যারা নিজ ইচ্ছায় গায়ে পাপ মাখছে তাদেরকে সাজা দেওয়ার মতো কেউ নেই।
জিদ্দাত দৃষ্টি ফিরালো, চোখ বন্ধ করে শুকনো অধর ভিজিয়ে পুনরায় চোখ খুলল। তার ব্লেড ধরা হাতের আঙুল রক্তিম হয়ে খানিক রক্ত গড়াচ্ছে। রানী দমে রইল না। আপনার আর আমার এইটাই হয়তো শেষ দেখা। অভিশাপ দেব না, আপনি চির পাপিষ্ট হলো এইটা কঠিন সত্য। আপনি আমার স্বামী। কথাগুলো বলার সময় তার গলা ধরে আসছিল। ভীষণ কষ্ট হচ্ছে তার। বারবার চোখের পাতা এক হয়ে যাচ্ছে, ক্রমাগত শরীর ঠান্ডা হয়ে আসছে। তারপরেও চোখ টেনে ফের বলার চেষ্টা করলো। আমি না আপনাকে খুব। বাকিটা বলতে পারলো না, চোখের পাতা এক হয়ে গেল। আফটার 4 মান্থস ঝিলিক নিজের রুমে মিররের সামনে দাঁড়িয়ে নিখুঁত সাজে নিজেকে রাঙাচ্ছে, সাথে কিছুক্ষণ পর পর মুচকি মুচকি হেসে উঠছে। কিছুদিন আগে আবারও সে বাসা থেকে রাগ করে রাতে পালিয়ে গিয়েছিল। এবার আর ব্যালকনি দিয়ে পালাতে পারেনি। আগের বারের সময় জয় শিক লাগিয়ে দিয়েছে। মনে পড়ে গেল সে রাতের কথা। আমার ফ্রেন্ড সবাই যাচ্ছে মাম্মা, আমি গেলে প্রবলেম কোথায়? এত কিছু জানি না আমি, সব তোর ভাই জানে। তাকে ম্যানেজ করতে পারলে যেখানে মন চায় সেখানে যা। জয়া বেগমের থেকে মোটেও এমন উত্তর আশা করেনি ঝিলিক। তার নাকটা গোস্বায় ফুলে উঠল, সাথে ফর্সা নাক টকটকে হয়ে উঠল খানিক। সে কোলে রাখা কুশন ছুঁড়ে ফেলে দিল নিচে। তীব্র মান অভিমান নিয়ে জয়া বেগমের উপর চেঁচালো। সব শখ কি শুধু তোমার আদরের ছেলেরই আছে? আমার নেই? আমার সব ফ্রেন্ডরা মিলে সিনহার বার্থডে সেলিব্রেট করার জন্য কত কত প্ল্যান করেছি, তুমি জানো? এখন সেগুলোর কি হবে? পরপর হাত উপর নিচে ফিক্কা ছুঁড়ে ঠোঁট উল্টে কাঁদো কাঁদো কণ্ঠে সোফায় আঘাত করলো। ধুর, সকলের সাথে কাটতি, কথাই বলবো না কারোর সাথে। বলতে বলতে সে উঠে চলে যেতে নেয়। জয়া বেগম স্বস্তির শ্বাস ফেলেন। ঝিলিক সিঁড়ির কাছে গিয়ে আবারও ফিরে আসে মায়ের সামনে। জয়া বেগম খুবই হতাশ হন্তা দেখে। ঝিলিক ফট করে মাকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলে, আমি যেতে চাই পার্টিতে মাম্মা, তুমি তোমার ছেলেকে একটু ম্যানেজ করো না, প্লিজ প্লিজ প্লিজ। জয়কে তুই চিনিস না? একা কোথাও যেতে দিয়েছে আজ পর্যন্ত? আমি বলতে গেলে চোখ রাঙাবে। আমায় ভয় করে, আমি বলতে পারবো না, তুই বলে দেখিস। ঝিলিকের রাগ আকাশ ছোঁয়া। সে রেগে মেগে ছেড়ে দিল জয়া বেগমকে। সিঁড়ি দিয়ে ওঠার সময় তার পাপার সাথে দেখে হয়, তবে সে সম্পূর্ণ মুখ ভার করে দৌড়ে উপরে উঠে যায়। আজাদ শিকদার একবার সেদিকে তাকিয়ে লিভিংয়ে আসলেন। সোফায় বসতে বসতে জয়া বেগমকে শান্ত স্বরে প্রশ্ন করলেন, মেয়ে এত আপসেট কিসের জন্য জয়া? ফ্রেন্ডের সাথে বার্থডে পার্টিতে যেতে চায়। ঝিলিক রুমে এসে নিজের ড্রেসের উপরে তুফান চালালো। রাগ দেখানোর মতো আর কিছু নেই। কভার থেকে সব ড্রেস নামিয়ে রুমের প্রতিটা কোণায় লন্ডভন্ড করে ছড়িয়ে ছিটিয়ে দিল। এতে শান্তি না পেয়ে আয়নার সামনে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদল সে। কাদার মাঝে ঠোঁটে জন্মগত ইমোশন নেই দেখে দ্রুত লিপস্টিক নিল হাতে। সুন্দর করে সেট করার পর ঢং করে ঠোঁট পাউট করলো। অতঃপর কিস সেইফ বানিয়ে যেই না দাঁত বের করে হাসতে নেবে, তখনই মনে পড়ল সে আপসেট। তড়িৎ হাত থেকে লিপস্টিক ফেলে আবারও ছোট বাচ্চাদের মতো করে ঠোঁট উল্টে চোখ মুখ কুঁচকে কাঁদতে শুরু করে দিল। কিন্তু মিরর থেকে নজর সরালো না। নিজেকে সুন্দর দেখাচ্ছে কিনা সেদিকেও নজর রাখছে। ডিনার করার সময়ও সে কারোর সাথে কথা বলল না। জয় কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে বাসা থেকে। জয়া বেগম খসোয়ার মাঝপথে ঝিলিকের প্লেটে লেগ পিস তুলে দিলেন। ঝিলিক সাথে সাথে অভিমানী মুখ করে হাত ধুয়ে উঠে গেল। জয়া বেগম আর কি করবেন, তিনি কিচেনে গেলেন। আজাদ শিকদার খাওয়ার মাঝে ফোনে কিছু একটা দেখছেন। ঝিলিক সোফায় এসে বসলো। মন খারাপ করে এদিক ওদিক তাকিয়ে দরজা খোলা দেখতে তার মাথায় ভূত চেপে বসলো আবার। ঘড়ির কাঁটা 12টার ঘরে। সে একবার কিচেনের দিকে তাকালো, তারপর বাবার দিকে তাকিয়ে সুযোগ লুফে দ্রুত দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেল। জয়া বেগম ও আজাদ শিকদার লক্ষ্যই করলেন না সেদিকে। বাইরে এসে সে গাছের পিছনে দাঁড়িয়ে দারোয়ানের চোখে ফাঁকি দিল, অন্যদিকে জোরে পাথর ঢিল মেরে। দারোয়ান সেদিকে ছুটতে ঝিলিকও ছুটে গেট দিয়ে বের হয়ে গেল। ল্যাম্পপোস্টের মৃদু আলো দিয়ে রাস্তায় হেঁটে চলেছে। বাড়ি থেকে তা রেগে বের হয়ে আসলো, এখন কোথায় যাবে? এদিকে রাস্তা শুনশানও বটে। কুকুর ডাকছে।
মনে ভীষণ ভয়ও করছে। একটা ফ্রেন্ডের বাসাও কাছে নেই যে গিয়ে উঠবে। তার জীবনে ফ্রিডম বলতে কিছুই নেই। মনে এত এত কষ্ট নিয়ে হেঁটে যাচ্ছে এক নাগাড়ে সপ্তদশী। হাঁটতে হাঁটতে নিজের মহল্লা ছেড়ে অনেকটা দূরে চলে এসেছে। এখন তো জায়গাটা আরো বেশি স্তব্ধ। পাতলা অধর তীর তীর করে কাঁপছে তার। কিছু পড়ার শব্দ হলে আতকে এদিক ওদিক তাকাচ্ছে। তবে অভিমানের পাল্লা ভারী হওয়ায় সে ফেরার জন্য পা বাড়াচ্ছে না। আরেকটু সামনে যেতে একটি বখাটে ছেলের মুখোমুখি হয়ে গেল ঝিলিক। তার বুকখানি হঠাৎ ধক করে উঠল। কান্না আসছে খুব। লোকটা দেখতে খুব বিশ্রী। সে পিছিয়ে এসে যেই না সামনে দৌড় দিবে, অমনি ছেলেটা তার হাত ধরে নিল। এত রাতে সুন্দরী মেয়ে একা পাওয়া মানে চাঁদ পাওয়ার সমান। ঝিলিক সামনে ফিরে হাত ছাড়ানোর চেষ্টা করে ক্ষিপ্ত কণ্ঠে রেগে বলে, ছাড় নাক মোটা কোথাকার। আমি ধরেছিস কোন সাহসে? তুই আমারে নাক মোটা কইলি? খারা, তোরে দেখাইতেছি আমার নাক মোটা নাকি অন্য কিছু মোটা। ছেলেটা রেগে তাকে টেনে নিয়ে যেতে নিল। হঠাৎ স্তব্ধতা চিরে পিছন থেকে এক হুডি পরিহিত যুবক ভারী পদধ্বনি ফেলে ফোনে কথা বলতে বলতে তার পাশ কাটিয়ে গেল। ঝিলিক তড়িৎ চিৎকার করলো। হেল্প হেল্প, টুপিওয়ালা চাচ্ছু। এই অশুভ নাক মোটা গরিলার মতো দেহ, পাতিলের নিচ থেকেও বেশি কালো বদমাশ লোকটা আমায় আটকে রেখেছে। প্লিজ আমাকে এর হাত থেকে উদ্ধার করুন। যুবক অনেকটা সামনেই চলে গিয়েছিল। সে দাঁড়ানোর প্রয়োজন মনে করেনি। তবে বিরক্তিকর বাক্যে তার ললাটে গভীর ভাঁজ ফেলল। তার কাছে কণ্ঠস্বরটা চেনা চেনা মনে হতে দাঁড়িয়ে গেল। হুডির টুপি ফেলে ধীরে ধীরে সেদিকে ঘুরে দাঁড়াতে বখাটে ছেলেটা ভূত দেখার মতো আতকে ঝিলিকের হাত ছেড়ে তৎক্ষণাৎ দৌড়ে পালালো। ঝিলিক বোকার মতো দৌড়ে যাওয়া ছেলেটার দিকে এক নজর তাকিয়ে যুবকের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে সেও চমকে উঠল। যুবকটি আর কেউ নয়, তীর্য। ঝিলিকের চিনতে একটু অসুবিধা হয়নি। সে জোরপূর্বক হাসল। শেষমেশ সে তীর্যকে চাচ্চু বলে ডেকেছে। ছি ছি, এর অপরাধে যদি তাকে এখন তুলে নিয়ে যায়। তীর্য ঝিলিককে দেখা মাত্র বাঁকা হাসল। এগিয়ে আসতে ঝিলিক হালকা পিছিয়ে গেল। এগোচ্ছেন কেন? আজও বাসা থেকে পালিয়েছো? তো কি করব আমি? বাসায় কেউ আমায় ভালোবাসে না। তীর্য কাছাকাছি এসে থামলো, অতঃপর কিছু একটা ভেবে বলল, আজ রাতে কি দিয়ে খেয়েছো? কেন? লেগ পিস দিয়ে। কে দিয়েছে খাবার? মাম্মাম দিয়েছে। কেন দিয়েছে? ভালোবেসে দিয়েছে। বলেই ঝিলিক জিভে কামড় বসালো। ধুর, লোকটা একটা নাটকবাজ। সে তীর্যকে ইগনোর করে সামনে এগিয়ে যেতে চাইলে তীর্য পথ আটকে দিল। আমার পথ ছাড়ুন, আমি যাব। তীর্য হাত ধরলো শক্ত করে। ঝিলিক রাগ দেখিয়ে চেঁচালো। আমাকে ছাড়ুন, আপনিও দেখছি ওই বদমাশ লোকটার মতো। ঝিলিক গালে হাত চেপে ঠোঁট উল্টে তীর্যের দিকে তাকালো। অচেনা লোক তাকে থাপ্পড় মেরেছে, বিষয়টা হজম হওয়ার মতো না। ইগোতে গিয়ে বিঁধল। ধারালো রাগী ধমকের স্বরে বলা বাক্যে তুমি জানো, শহরে ভালো মানুষেরা রাতে ঘুমায় আর খারাপরা রাতের চারপাশে ঘুরে বেড়ায়। ওই ছেলেটা তোমাকে নিয়ে কি করতো আদৌ জানা আছে? সে একা নয়, প্রতি কোনায় কোনায় তাদের উৎপাত। ভেঙে গেল সব ইগো। ঝিলিক অপরাধ ভঙ্গিতে মাথা নিচু করে নিল। তার ভাবা উচিত ছিল বিষয়টি, কিন্তু সে ভাবেনি। তীর্য তো ভুল কিছু বলেনি। ফুপিয়ে উঠল ঝিলিক। তীর্যের হুঁশ ফিরে কি থেকে কি করে ফেলেছে নিজেও জানে না। সে হাত ধরল ঝিলিকের। সামনে এগিয়ে যেতে যেতে বলল বাসার ঠিকানা দিতে। ঝিলিকও হেসকি তুলতে তুলতে বলে দিল। অল্প সময়ে গেটের সামনে পৌঁছে দিল তীর্য। যাবার আগে সে মৃদু স্বরে বলল, সরি থাপ্পড় দেওয়ার জন্য। পরপর বলে, আর কখনো বাসা থেকে রাত বিরাতে বের হবে না। মেয়ে দ্বিতীয়বার হয়তো কোনো তীর্য বাঁচাতে নাও আসতে পারে। বলে সে দেরি করল না, চলে গেল তার সামনে দিয়ে। ঝিলিক ফিরল বর্তমানে। সেদিন রাতের পর লোকটার জন্য মনে আলাদা অনুভূতি তৈরি হয়েছে। অবশ্য ওদিন জয় অনেক রাত করে বাসায় ফিরেছে। ঝিলিক জয়া বেগমকে চুমু দিয়ে ম্যানেজ করে নিয়েছে। জয় ভাইয়াকে যেন না বলেন সে যে বাড়ি থেকে চলে গিয়েছিল। আর এটাও বলে দিয়েছে আর কোনো দিন যাবে না। জয়া বেগম কেঁদে কেটে কতক্ষণ বকাঝকা করছিলেন ইচ্ছে মতো। সে কথাগুলো মনে করে সেই প্রায় একা একাই হাসে। সাথে খুব ভালো উপলব্ধি করতে পারছে তীর্যকে সে ভালোবেসে ফেলেছে। মিররের সামনে থেকে
সরে এসে সারা রুমে দু হাতে মেলে ঘুরতে শুরু করলো। তারপর হাসতে হাসতে রুম থেকে বের হয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্যে আনমনের সামনের দিকে দৃষ্টি স্থির রেখে যেতে নিলে হঠাৎ জয়ের রুমের সামনে এসে দাঁড়িয়ে গেল এবং বিড়বিড় করলো অস্ফুট স্বরে। কিছু একটা যেন ঝাপসা দেখলাম। তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে ভালো করে জয়ের রুমে তাকালো। হায় আল্লাহ, জয় ভাইয়া ডায়েরি লিখতে শুরু করলো আবার কবে থেকে? ব্যাপারটা ঘেটে দেখতে হচ্ছে। চুপি চুপি পা টিপে রুমে প্রবেশ করলো। জয়ের পড়ার টেবিলের দিকে এগিয়ে এসে উকি মেরে দেখলো সাথে। সে মনে মনে প্রথম লাইনটা পড়ল। ওনার চুলের সুবাসে মিশে আছে ভোরের শিশির ভেজা শিউলির গন্ধ। এটুকু পড়েই সে ডায়েরিটা টান দিয়ে নিয়ে নিল। আকস্মিক হওয়ায় জয়ও তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল। ঝিলিক হাসতে হাসতে রুমের মাঝে সে ডায়েরিটা মাথার উপর তুলে নাড়িয়ে নাড়িয়ে বলল, এই যে মহারানী, যে চুল দিয়ে আমার ভাইয়ের মন চুরি করে নিয়েছো। জয় ঝিলিকের থেকে ডায়েরিটা নিতে চাইল, তবে ঝিলিক সুযোগ দিল না। এতে জয় তাকে কাতুকুতু দিতে শুরু করলো। সে শরীর সাপের মতো মুড়িয়ে সুড়িয়ে খিলখিলিয়ে ডায়েরিটা দ্রুত দিয়ে দিল। জয় ডায়েরিটা নিয়ে চিন্তার স্বরে মুচকি হেসে বলল, আছে একজন। খুব শীঘ্রই নিয়ে আসতো, তারপর আমরা ভাবি ননদ মিলে তোমাকে সাহায্য করব। কথাটা বলে দু হাতে বুক ভাঁজ করে রেখে ভাব নিয়ে অন্যদিকে তাকালো। জয় ঝিলিকের মাথায় আস্তে গাঁটটা মেরে ডায়েরি ড্রয়ারে লক করে রেখে শুধালো, এই চিন্তা নিয়ে ঘুরে বেড়ান আপনি? সামনে যে এক্সাম, তার কোনো চিন্তা ভাবনা আছে আপনার? কোচুর পড়ালেখা। আমি তো হাস্যকর লোকটার সাথে বিয়ে করে কিভাবে বাচ্চা ডাউনলোড করব সে চিন্তা ভাবনা নিয়ে ঘুরছি। যদিও সে মনে মনে বলেছে। জয় চেয়ারে আরাম করে বসলো। কাভার্ডে চকলেট আর আপনার পছন্দের টেডি বিয়ার রাখা আছে, যা আপনি মলে পছন্দ করে রেখে এসেছিলেন। যাওয়ার সময় এগুলো নিয়ে গিয়ে আমাকে উদ্ধার করুন। ঝিলিক তৎক্ষণাৎ লাফাতে লাফাতে আলমারি থেকে সেগুলো নামিয়ে নিল। কাল জয়ের সাথেই গিয়েছিল শপিং মলে, তবে জয় কিছু রাজনৈতিক বিষয় নিয়ে ছেলেদের সাথে কথা কাটাকাটি করায় খুব বেশি রেগে গিয়েছিল। টেডি বিয়ারটা তার খুব পছন্দ হয়েছে, কিন্তু সাহস করে আর বলতে পারেনি। সেগুলো নিয়ে জয়ের দিকে ফিরে খুশিতে আত্মহারা হয়ে বলল, থ্যাংক ইউ ভাইয়া, অ্যান্ড লাভ ইউ। লাভ ইউ মোর মাই হার্টবিট। জয়ের কথা শুনে ঝিলিক সুন্দর করে হেসে আবারও লাফাতে লাফাতে বের হয়ে গেল। জয় মুচকি হাসল। তার বোন মানে তার প্রাণ, এতটাই ভালোবাসে সে বোনকে। টাইম স্কিপ। রামদাস এবং ওনার বাকি দু ভাই বাসায় ফিরলেন। রামদাসের বন্ধু ছিলেন তিনারই শেষ সমাধি করে আসলেন। মনটা ভীষণ উদাস। সোফায় তিন ভাই বসলেন। আর অল্প কিছুদিন বাকি ইলেকশনের। মাথায় ভারী চিন্তা, কত কাজ বাকি আছে আরো। সোহানা কিচেন থেকে চা তৈরি করে নিয়ে এসে প্রথমে রামদাসকে দিলেন, তারপর রিপন দাসকে, লাস্টে হরিরামকে চা বাড়িয়ে দিলেন। হরিরাম খানিক কেমন নজরে যেন সোহানাকে দেখলেন। সোহানাও তা বেশ লক্ষ্য করলেন, তবে চা দিয়ে তিনি দ্রুত সেখান থেকে সরে আসলেন। এটা নতুন কিছু নয়, প্রায় তিনি লক্ষ্য করেন। সিঁড়ি দিয়ে ওঠার সময় ওনার মাথা ঘুরে উঠল, তবে নিজেকে সামলে নিলেন। আজ 4 মাস ওনার মনে শান্তি নেই। রুমে এসে বেডে শুয়ে পড়লেন, সিলিংয়ের দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। তাকিয়ে থাকার মাঝেই চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। গত কয়েকদিন ধরে ফুল নিজের সমস্ত চেষ্টাটুকু ঢেলে দিয়েছে জিশানকে মানানোর, কিন্তু 4 মাসে জিশান অদ্ভুতভাবে বদলে গেছে। এখন কেমন নীরব দূরত্বে মোড়ানো আমেজ বসবাস করছে তার ভেতর। মুখে থাকে গম্ভীর ছায়া, ভেতরে অদৃশ্য কোনো অশান্তি তাকে প্রতিনিয়ত পুড়িয়ে চলেছে, ভুগে চলছে ক্ষণে ক্ষণে। ফুল বহুবার জানতে চেয়েছে, কিন্তু জিশান নিজেকে গুটিয়ে রেখেছে পুরোপুরিভাবে। তার মনের দরজায় পৌঁছানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারপরেও আজ আবার এসেছে সে। নিঃশব্দ করিডোর পেরিয়ে সাহস সঞ্চয় করে দাঁড়ালো দরজার সামনে। কয়েক সেকেন্ড ইতস্তত করলো, অতঃপর ধীরে দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলো সে। রুম জুড়ে মৃদু নীলাভ আলো। জিশান বিছানার পাশে কাউসে বসে আছে। উরুর উপর খোলা ল্যাপটপ, কপালের মাঝখানে গভীর ভাঁজ পড়ে আছে। স্ক্রিনের আলো তার গম্ভীর মুখটাকে আরো কঠিন করে তুলেছে।
ফুল খুব আস্তে এগিয়ে গেল, সাবধানে গিয়ে পাশে বসলো। কিছুক্ষণ শুধু চুপচাপ তাকিয়ে রইল জিশানের দিকে। লোকটার চোখের নিচে ক্লান্তির ছাপ আজ আরো স্পষ্ট। ফুলের বুকের ভেতরটা হালকা মোচড় দিয়ে উঠল। সে ধীরে গলা পরিষ্কার করে নরম স্বরে জিজ্ঞেস করলো। জিশান কোনো উত্তর দিল না, তার দৃষ্টি এখনো স্থির ল্যাপটপের স্ক্রিনে। এই নীরব অবহেলাটুকুই ফুলের বুকের ভেতর কেমন কষ্টের পাথর হয়ে জমল। মুখটা ধীরে ধীরে মলিন হয়ে এলো তার। সে নিচু স্বরে বলল। জিশান এবারও চোখ তুলল না, শুধু ভারী নিস্পৃহ স্বরে জবাবে বলল। একবারও বলেছি। ফুল কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল জিশানের মুখের দিকে। নীলাভ আলোয় লোকটার উজ্জ্বল মুখশ্রী আরো গম্ভীর দেখাচ্ছে। এইবার জিশান ধীরে মুখ তুলল, শান্ত স্থির চোখে তাকালো ফুলের দিকে। অতঃপর ধীর স্বরে প্রত্যুত্তর করলো। কালো সুন্দর আমার কাছে ভেদাভেদ নেই, সবাই সমান। সবসময় নিজেকে এমন ছোট করে কেন কথা বলিস? কথাগুলো শুনে ফুল হাসলো ঠিকই, কিন্তু তার হাসিতে সুখের ঝলক ছিল না, বরং অদ্ভুত এক ভাঙাচোরা বেদনা ছিল। পর মুহূর্তে তার চোখ ঝাপসা হয়ে উঠল। আচমকা সে ডুকরে কেঁদে ফেলল। কালো বলে তো কেউ আমাকে পছন্দ করে না, এমনকি আমার বোনও না। তুমিও তো তাই করছো। আমাকে কি একটু ভালোবাসা যায় না? তোমাকে ভালোবাসা কি আমার পাপ? শেষ কথাটা বলতে বলতেই সে মুখ নিচু করে ফেলল। অশ্রু গড়িয়ে পড়েছে একের পর এক। জিশান নিশ্চুপ, কথাগুলো কোথাও গিয়ে গভীরভাবে আঘাত করেছে তাকে। কোনো উত্তরই দিল না, শুধু কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল ফুলের কান্না ভেজা মুখটার দিকে। রুম জুড়ে ভারী নীরবতা নেমে এলো। অনেকক্ষণ চুপ থাকার পর জিশান ঠোঁটের কোণে তাচ্ছিল্যের মতো ক্ষীণ হাসি টেনে ধীরে বলল। তোকে একটা গল্প বলি, শুনবি? ফুল তৎক্ষণাৎ কান্না থামিয়ে ফেলল। চোখের কোণে এখনো অশ্রুর রেখা চিকচিক করছে, অথচ দৃষ্টিতে হঠাৎ করে একরাশ কৌতূহল জেগে উঠেছে। সেই স্থির চোখে তাকিয়ে রইল জিশানের দিকে। জিশান সেই দৃষ্টি দেখে আবারও ঠোঁটের কোণে তাচ্ছিল্যের ক্ষীণ হাসি টানল। অতঃপর বলতে শুরু করলো। সালটা ছিল বরাবর 2000। দুটো ভাই ছিল। ছোট ভাইয়ের বয়স 8 বড়, ভাইয়ের 11। যেখানে ছোট ভাই হই হুল্লোড় করে সবার সাথে হেসে খেলে বেড়াতো, সেখানে বড় ভাই সেগুলো থেকে সম্পূর্ণ নিজেকে বিরত রাখত। ছোট ভাইয়ের স্বভাব একদম বাজে ছিল। সে সবসময় বড় ভাইয়ের চুজ করা জিনিসটা নিজে চুজ করে বসে থাকতো। আর বড় ভাইয়ের চুজ করা জিনিস যেমন তেমন ছিল না। আশেপাশের জায়গায় সেরকম দ্বিতীয়টা খুঁজে পাওয়া মুশকিল। হোক না সেটা গাড়ি কিংবা কোনো অন্য খেলনা। বড় ভাইয়ের খুব অ্যাটিটিউড। ছোট ভাই যখন তার চুজ করা জিনিসটার জন্য কান্না করত, তখন সে সেটা ছিটকে ফেলে মুখের ভাবভঙ্গি গম্ভীর রেখে রাগ চটা কণ্ঠে বলে উঠত, আমার চুজ করা জিনিস কারো চুজ হয়ে গেলে সেটা আমার অপছন্দ হয়ে যায়। এটুকু বলেই সে গা ছাড়া ভাব নিয়ে পকেটে 2 হাত গুঁজে সোজা বাসা থেকে বের হয়ে যেত, অথচ ছোট ভাই তখনও এর আসল কাহিনী জানত না। এরকমভাবে বলায় তার খুব রাগ হতো। সবসময় অপমান করে বলে কেন দেয়? একটু কি ভালো করে দেয়া যায় না? কিন্তু পর মুহূর্তে সে সবকিছু মাথা থেকে ঝেড়ে খুশিতে আত্মহারা হয়ে বড় ভাইয়ের ছিটকে ফেলে দেওয়া জিনিসটা কুড়িয়ে নিত। এটুকু বলেই জিশান থেমে গেল। রুম জুড়ে আবারও একবার অদ্ভুত এক স্তব্ধতা নেমে এলো। ল্যাপটপের ক্ষীণ আলোয় ফুল স্পষ্ট দেখতে পেল জিশানের চোখ দুটো ইতিমধ্যেই ভিজে উঠেছে। অশ্রু তার বহু কষ্টে আটকে রাখা ছিল। নিজের দুর্বলতাটুকু আড়াল করতে মরিয়া হয়ে জিশান দ্রুত মুখ ঘুরিয়ে নিতে চাইল। আঙুলের গাঁট শক্ত হয়ে উঠল, কিন্তু পারল না। চোখের কোণে জমে থাকা পানিটা অবশেষে পড়ল। ফুলের বুকের ভেতরটা হু হু করে উঠল। সে নিজেও কখন কেঁদে ফেলেছে বুঝতে পারেনি। নরম কণ্ঠে নিঃশ্বাস জড়ানো স্বরে জিজ্ঞেস করলো। তারপর? জিশান কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিল। চোয়াল শক্ত করে আরো একবার ঠোঁটের কোণে সেই শুষ্ক তাচ্ছিল্য মিশ্রিত হাসিটা ফুটিয়ে খুব ধীরে বলতে শুরু করলো। এভাবে দিন পার হচ্ছিল। বড় ভাই যেটা নিয়ে আসতো সেটার জন্যই ছোট ভাই মরিয়া হয়ে বায়না ধরতো তাকে দেওয়ার জন্য। তখন বড় ভাই সেটা ছুঁড়ে ফেলে দিলে ছোট ভাই সব সময়ের মতো কুড়িয়ে নিত।
বড় ভাই পড়ালেখায় খুব ভালো ছিল, প্রতিবার প্রথম স্থান অর্জন করত সে, আর ছোট ভাই পড়ালেখায় তত একটা ভালো নয়। বড় ভাই তার রুমে বসে ছোট ছোট আজব জিনিস এক্সপেরিমেন্ট করত। দরজায় নিজেকে আড়াল করে ছোট ভাই মাঝে মাঝে দেখত আর নাক ছিটকে ভাবতো কি অদ্ভুত জিনিস তৈরি করে। শুধু শুধু সময় নষ্ট, তার থেকে ভালো মাঠে গিয়ে ফুটবল খেলা। সে এগুলাকে একদম ইগনোর করে চলতো। এমনি পার হলো একটি বছর, কিন্তু বিপত্তি ঘটল রক্ত মাংসে গড়া একটি ছোট পবিত্র প্রাণ নিয়ে। ছোট থেকেই বড় ভাইয়ের পরপর ছোট ভাই সেটা চুজ করে বসলো, কিন্তু বড় ভাই সেদিন অপছন্দ হলে ছোট ভাইয়ের উদ্দেশ্যে ছুঁড়ে ফেলে দেয়নি। শুরু হলো তাদের মধ্যে এই বিষয় নিয়ে দ্বন্দ্ব। এর মাঝে আবারও একটি বড় ঝড় আসলো তাদের জীবনে। তখন সব এলোমেলো হয়ে গেল, চারিপাশ থেকে ছিটকে গেল সব আপনজন। তারপর পার হয়ে গেল 10টি বছর। বড় ভাইয়ের দুঃখতা তখন হলো আকাশ ছুঁই ছুঁই। 3 বছরের মাঝে ছোট ভাইয়ের সাথে তার একবার কথা কাটাকাটি হয়েছিল। ছোট ভাই শুধু 3টি বাক্য উচ্চারণ করেছিল। 3টি বাক্যর জন্য ছোট ভাইটা প্রাণ হারিয়ে ফেলেছে বললেই চলে। যে ভাই ছোট থেকে একটা ফুলের টোকাও দেয়নি গায়ে, সে ভাই তাকে ক্ষত বিক্ষত করে মেরে ফেলেছে, বাঁচার চান্স নেই। সেদিন ছোট ভাই বড় ভাইকে কোন মানব রূপে দেখেনি, দেখেছিল বন্য হিংস্র কোনো সিংহকে। ফুলের বুকের ভেতর অস্থিরতা বাড়তে লাগলো। সে নিজেকে আর ধরে রাখতে পারল না। তাড়াতাড়ি আরেকটু এগিয়ে কাপা গলায় বলল, ছোট ভাই কি মারা গেছে? চান্স বোধ হয় 1% ছিল, কিন্তু ওই যে বললাম না, বড় ভাই শুধু শুধু অদ্ভুত জিনিস নিয়ে পড়ে থাকে, সময় নষ্ট। সেটা কোনো সাধারণ বিষয় নিয়ে সময় নষ্ট করা ছিল না। সে এতটাই দক্ষতা অর্জন করেছে যে একটা মানুষকে 1000 টুকরো করা হলেও সেটা খুব যে নিখুঁতভাবে জোড়া লাগাতে পারত, এতটাই নিখুঁত যে বোঝার চান্সই থাকবে না এই মানুষটা সম্পূর্ণ জোড়ালো। সে নিস্তব্ধ দেহটাকে 1 বছর ধরে ট্রিটমেন্ট করে গেছে। বাহিরের দেশের বড় বড় ডক্টরদের প্রয়োজন পড়েনি। সে একা যথেষ্ট ছিল, বরং তার অধীনে শত শত মানুষ কাজ করে। ছোট ভাই একটি বছর কোমায় ছিল, সুস্থ হতে সে বাড়ি ছাড়ল। তখন সে বড় ভাই চুজ করা প্রাণের জন্য চটপট করত। এতটা পরিমাণে মার খেয়েও, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও সে সেটা বেহায়ের মতো তখনও পর্যন্ত চেয়ে যাচ্ছিল। ছোট থেকে সে ঘাড় তেরো ছিল, তার এটা চাই মানে চাই। তবে বড় ভাই তার থেকে বড় ঘাড় তেরা। যেটা সে একবার বলে সেটা যে কোনো মূল্যে সে করে দেখায়। ছোট ভাই প্রতিনিয়ত তা প্রমাণ পেয়ে যাচ্ছিল। তার দাপটের সাথে হুঙ্কার দিয়ে উঠা, রাগের সাথে দাঁত পিষাকর তীক্ষ্ণ চাহনি ছোট ভাইয়ের ঘাড় বারবার ভেঙে গুড়িয়ে তছনছ করে দিয়েছে। সইতে না পেরে ছোট ভাই নিজেকে আড়াল করে নিল। 6 বছর সে নিজের প্রাণ প্রিয় আম্মাজানের থেকেও বিরত থাকল। এর মাঝে অনেকে কিছু ঘটে গিয়েছে, তবে ছোট ভাইয়ের বাজে স্বভাবটা না এখনো পর্যন্ত যায়নি। জিশান থেমে গেল। ফুল তখনও উত্তেজিত হয়ে আরো শোনার আগ্রহে জিশানের মুখ পানে চেয়ে আছে, যে কিনা তার চোখের পানির সাথে যুদ্ধ করে বারবার আড়াল করতে চাইছিল। ফুল আশা নিয়ে বসে রইল, তবে জিশান একদম নিশ্চুপ। সময় পার হতে থাকলো তার মতো করেই। মানুষের দাস সময় নয়, বরং পৃথিবীর মানুষ সময়ের দাস। ঝড় বাদল তুফান পরোয়া করে না, সে ছুটবে তার গতিবেগে। আটকানোর সাধ্য কারণেই। ফুল তখনও অধীর আগ্রহে বসে রইল বাকিটুকু শোনার জন্য। আরো কিছুটা সময় এভাবে পার হয়ে যেতে চোখে অস্থির আর কৌতূহল নিয়ে অবশেষে চুপ থাকতে পারল না। কাপা কাপা স্বরে বলে উঠল, জিসান ভাই, গল্পটা কি শেষ? জিশান এবার ধীরে মাথা তুলল। তার চোখে এখনো জমে থাকা আবেগের ছাপ স্পষ্ট, কিন্তু মুখে সে পুরনো আড়াল করা শান্ত ভঙ্গি ফিরে এসেছে। হালকা নিঃশ্বাস ফেলে সে মৃদু হাসল। বাকিটা আমার অজানা, তবে এটুকু উপলব্ধি করতে পারছি ছোট ভাই এখনো অধীর আগ্রহী পবিত্র প্রাণকে নিজের করে পাওয়ার অপেক্ষায় আছে। দেখা যাক ছোট ভাইয়ের ভাগ্যের চাকা তাকে কোন দিকে নিয়ে যায়। ফুল হঠাৎ নড়ে চড়ে বসল। পর মুহূর্তেই চাপা ভাঙা হাসি বেরিয়ে এলো তার মুখ দিয়ে, যা কান্নার তাচ্ছিলের মাঝামাঝি আটকে থাকা অদ্ভুত এক হাসি। জিশান খানিক অবাক হয়ে তাকালো তার দিকে। ভুরু কুঁচকে গেল সামান্য। ফুলের চোখ দুটো
এখনো অশ্রুতে ভেজা। সে ভেজা চোখ নিয়েই জিশানের দিকে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের ক্ষীণ রেখা টেনে খুব ধীরে বলল, ছোট ভাইটা ঠিক আমার মতো। আমি চেয়েছি যারে, সে চেয়েছে অন্যরে। কেমন আমাদের সাথে মিলে গেল না? তুমি চাও ভাইয়ের অপসরার, আমি চাই তোমারে। জিশান ফুলের এহেন কথায় খানিক অপ্রস্তুত হয়ে পড়ল। মুহূর্তের জন্য তার চোখে মুখের স্থিরতা ভেঙে গেল। সে খুব ধীরে জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজে দৃষ্টি সরিয়ে ফেলল অন্যদিকে। কিছুক্ষণ নিজেকে সামলে নিয়ে সে কোনো উত্তর দিল না, বরং উল্টো খুব শান্ত স্বরে প্রশ্ন করল, এতে কিছু বুঝছিস? ফুল আচমকাই শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতেই হাততালি দিল দুবার। মাথা নেড়ে বলল, বুঝছি অনেক কিছু। তারপর চোখ দুটো সরাসরি জিশানের দিকে স্থির করলো। আর তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে অটুট। শেষ শব্দটার উপর সে অদ্ভুত জোর দিল। জিশান চুপচাপ তাকিয়ে রইল। ফুল এবার ধীরে ধীরে হাসিটা ম্লান করে ফেলল। তার কণ্ঠ নরম হয়ে এলো। চোখে একরাশ ক্লান্ত অথচ অবিচল অনুভূতি নিয়ে বলল, সব থেকে বাজে স্বভাব হচ্ছে কোনো কিছুর উপর অটুট থাকা। আমি তোমার প্রতি অটুট, আর আমার এই বাজে স্বভাব খুন্দি যাবে না। জিশান গভীর এক নিঃশ্বাস ফেলল। তার নিঃশ্বাসে চাপা যন্ত্রণা ছিল, সাথে অধম শূন্যতা যেটা প্রকাশ করা যায় না। তবে সে কোনো উত্তর দিল না। মাথাটা কাউচের উঁচু অংশে হেলিয়ে দিল। কয়েক সেকেন্ড পর সে আস্তে আস্তে চোখ দুটো বন্ধ করে নিল। ফুল নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে। বুকের ভেতরটা কেমন মুচড়ে উঠছে। তার ভেতরে ভীষণ ঝড় চলছে। ফুল ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার খুব কষ্ট হচ্ছে। দেহ মানলেও যে মন মানে না। চোখের কোণে জমে থাকা পানিটা দ্রুত হাতের পিঠে দিয়ে মুছে নিল সে। নিঃশব্দে দরজার দিকে হাঁটতে শুরু করলো। প্রতিটা পদক্ষেপে বুকের ভেতরটা আরো ভারী হয়ে উঠছে। দরজার কাছে এসে একবার পেছনে তাকালো। জিশান এখনো চোখ বন্ধ করে একইভাবে বসে আছে। দূরত্বটা আজ দীর্ঘ বেড়েছে। ফুল মলিন হেসে মনে মনে আওড়ালো, আর যাই হোক, আমি অপেক্ষা করব, প্রয়োজনে সারাটা জীবন। ভাগ্য আলাদা করার মতো হয়তো আমাদের মিলিয়েও দিতে পারে। অতঃপর সে দরজা দিয়ে বেরিয়ে গেল। রুমের ভেতর আবারও নেমে এলো একাকী নীরবতা। দীর্ঘ করিডোরটা আজও আগের মতোই নিস্তব্ধ। দেওয়ালের লাইটগুলো মৃদু হলুদাভ আলো ছড়িয়ে চারপাশে একটা বিষণ্ণ আবহ তৈরি করে রেখেছে। রামদাস ধীর পায়ে এগিয়ে এলেন করিডোরের একদম শেষ প্রান্তে। সেখানে ভারী কাঠের দরজাটা এখনো আগের মতোই বন্ধ। 2 মাস, পুরো 2 মাস হয়ে গেল মানুষটা নিজেকে আড়াল করে রেখেছেন। নিজের রুমের ভেতরে সীমাবদ্ধ হয়ে আছেন। এই 2 মাসে বাড়ির কেউ একবারের জন্য ওনার মুখ দেখেনি, শুধু রামদাস ছাড়া। রামদাস দরজার সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। তারপর খুব আস্তে দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলেন। রুমের ভেতর আলো খুব কম। ভারী পর্দাগুলো টানা। বাতাসে পুরনো বই আর ঔষধের মিশ্র গন্ধ। রামচন্দ্র বিছানায় হেলান দিয়ে বসেছিলেন। রুমে কারো প্রবেশের শব্দ খুব ক্ষীণ হলেও তিনি ঠিকই টের পেয়েছেন। তাই চোখ না তুলেই ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল ওনার। রামদাস ধীরে ধীরে এগিয়ে গেলেন। বাবার পাশে বসলেন নিঃশব্দে। 2 হাত একসাথে করে আলতোভাবে চেপে ধরলেন রামচন্দ্রের হাত। সে স্পর্শে ছিল বহু না বলা অনুভূতি। রামদাস কিছু বললেন না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন বাবার মুখ পানে। চোখ দুটোতে অদ্ভুত এক আকুতি। তিনি কিছু চাইছেন। রামচন্দ্র কয়েক সেকেন্ড ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। অতঃপর খুব ধীরে হেসে মাথা নেড়ে সম্মতি দিলেন। ছোট সম্মতিটুকু রামদাসের ভেতরে জমে থাকা অস্থিরতাকে মুহূর্তে প্রশান্ত করে দিল। ওনার কঠিন মুখেও ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল। বিকেলের আলো তখন ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। পুরো মেনশন জুড়ে কেমন চাপা নিস্তব্ধতা। সোহানা বেগম তাড়াহুড়ো করে ব্যাগের ভেতর প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে নিলেন। মুখে অস্থিরতার ছাপ স্পষ্ট। ব্যাগের চেন টেনে বন্ধ করে দ্রুত রুম থেকে বেরিয়ে এলেন তিনি। এখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার অপেক্ষা। কোনো দিকে না তাকিয়ে সোজা দ্বিতীয় ফ্ল্যাটের দিকে হাঁটতে শুরু করলেন।
করিডোর পার হওয়ার মাঝপথেই আচমকা শ্যামার মুখোমুখি হয়ে যান। শ্যামা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল, কিন্তু সোহানা বেগম কোনো কথা বললেন না এবং না থেমে নিঃশব্দে পাশ কাটিয়ে এগিয়ে গেলেন। শ্যামা পিছনে ফিরে তাকিয়ে রইলেন যাওয়ার দিকে। এই মুহূর্তে ওনার মাথার ভেতর কি চলছে সেটা বোঝা কঠিন, তবে চোখের গভীরে চাপা ক্ষোভের রেখা স্পষ্ট। দৃষ্টি ধীরে ধীরে কঠিন হয়ে উঠল ওনার। সোহানা বেগম দ্রুত পায়ে পৌঁছে গেলেন দ্বিতীয় ফ্ল্যাটের একদম শেষের দিকে রুমটার সামনে। দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলেন। রুমে আলো খুব কম, হালকা লালাভ আলোয় চারপাশ কেমন নিস্তেজ দেখাচ্ছে। বেডের উপর শুয়ে আছে একটি মেয়ে, হাতে স্যালাইন লাগানো। স্বচ্ছ পাইপ বেয়ে ধীরে ধীরে তরল নেমে যাচ্ছে শরীরে। স্যালাইন প্রায় শেষের দিকে। সোহানা বেগম ধীরে ধীরে বেডের পাশে গিয়ে বসলেন। খুব আলতোভাবে হাত রাখলেন মেয়েটার মাথায়। স্নেহভরা স্পর্শে চুলে হাত বুলিয়ে দিতে মেয়েটার সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলল। চোখ দুটো অদ্ভুত ফাঁকা। সে ফাঁকা দৃষ্টির ভেতর গভীর ক্লান্তি স্পষ্ট। সে কোনো কথা বলল না, শুধু ধীরে ধীরে উঠে বসল। সোহানা বেগম মৃদু হাসলেন। মেয়েটার গালে হাত রেখে খুব যত্ন করে মুখটার দিকে তাকিয়ে রইলেন। মেয়েটা প্রথমে স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ রুমের বাইরে ক্ষীণ শব্দ হতে সে দরজার দিকে তাকালো। আর ঠিক পর মুহূর্তে তার পুরো শরীর কেঁপে উঠল। চোখ দুটো আতঙ্কে বড় হয়ে যায়। মুহূর্তের মধ্যে সে হাইপার হয়ে গেল। দ্রুত সোহানা বেগমের হাত শক্ত করে খামছে ধরল সে। এত জোরে ধরেছে যে নখ প্রায় চামড়া ভেদ করে বসে যাচ্ছে। সে জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো। মুখ ফ্যাকাশে হয়ে গেছে, চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। ভয়ে তার মানসিক ভারসাম্য কেমন টলমল করতে শুরু করলো। এতটা অস্থির হয়ে ওঠায় হাতে লাগানো স্যালাইনের চিকন পাইপের ভেতর রক্ত উঠে এলো ধীরে ধীরে। সোহানা বেগম ভয় পেয়ে গেলেন। মা, শান্ত হও, কিছু হয়নি। কাপা স্বরে বলতে বলতে তিনি মেয়েটাকে সামলানোর চেষ্টা করলেন। পরপর মাথা ঘুরিয়ে তাকালেন দরজার দিকে। দরজার দিকে তাকাতেই সোহানা বেগম খুব সহজেই বুঝে গেলেন এমন আতঙ্কিত হয়ে ওঠার কারণ। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আর কেউ নয়, ওনারই বড় ছেলে জাবরার খান জিদ্দাত। নিজের গর্ভে ধারণ করার পরও ছেলেকে ভীষণ ভয় পান। দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জিদ্দাত, এক হাতে জ্বলন্ত সিগারেট, অন্য হাতে ধুতিটা হাঁটু পর্যন্ত সামলে ধরে রাখা। মুখে কোনো অভিব্যক্তি নেই, অস্বাভাবিক নিস্তব্ধ। তার নীরবতার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক গম্ভীরতা, যেটা কিনা মেয়েটাকে আরো হাইপার করে তুলছে। সে ঠোঁটের ফাঁকে সিগারেট চেপে কয়েকবার টান দিয়ে ধোঁয়া ছেড়ে দিল বাতাসে। সাদা ধোঁয়ার কুণ্ডলীগুলো দরজার মেলান আলোয় কেমন বিভীষিকাময় লাগছিল। জিদ্দাতে ধীরে ধীরে ভেতরের দিকে এগোতে শুরু করলো। আর ঠিক তার বিপরীতে মেয়েটার অবস্থা আরো খারাপ হয়ে উঠল। জিদ্দাত যত সামনে আসছে মেয়েটা তত বেশি অস্থির হয়ে উঠছে। তার শ্বাস দ্রুত হয়ে গেছে, চোখ দুটো আতঙ্কে কাঁপছে। সে চাইছে না জিদ্দাত তার আশেপাশে আসুক। সোহানা বেগম দ্রুত দৃষ্টি ফিরিয়ে রানীকে শান্ত করার চেষ্টা করলেন। মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বললেন, ভয় পাচ্ছ কেন রানী? ভয় নেই, আমি আছি তো। রানীর কানে পৌঁছলই না। সে এখনো ভয় মিশ্রিত বিস্ফারিত চোখে তাকিয়ে আছে জাবরারের দিকে। লোকটার প্রতিটা পদক্ষেপ তার বুকের ভেতরের আতঙ্ক আরো বাড়িয়ে দিচ্ছে। জিদ্দাত যখন একদম কাছাকাছি এসে দাঁড়ালো, রানী আচমকা সোহানা বেগমকে আরো শক্ত করে আঁকড়ে ধরে শাশুড়ির পিছনে লুকানোর চেষ্টা করলো। কিন্তু তার আগে জিদ্দাত হাত বাড়িয়ে রানীর কবজিটা শক্ত করে ধরে ফেলতে রানীর শরীর কেঁপে উঠল। সে সোহানা বেগমকে আঁকড়ে ধরে থাকতে চাইলে জিদ্দাত এক টানে তাকে খানিক পিছিয়ে নিয়ে এলো। রানী ভয়ে হাত ছাড়ানোর চেষ্টা করতেই কেঁদে দিল। তার শ্বাস এলোমেলো হয়ে গেছে, চোখ দুটো কান্নায় ভিজে বারবার ছুটে যাচ্ছে সোহানা বেগমের দিকে। তার দৃষ্টিতে স্পষ্ট অনুনয়। সোহানা বেগমের বুক মোচড় দিয়ে উঠল। তিনি বুঝতে পারছেন মেয়েটা কেন তাকাচ্ছে। ছেলের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করার সাহস ওনার নেই। কোনো রকম নিজেকে শক্ত করে তিনি ধীরে বললেন, মেয়েটা ভয় পাচ্ছে তো, এখন ছেড়ে দাও। জিদ্দাত কোনো উত্তর দিল না প্রথমে।
সে অপর হাত দিয়ে ধীরে ধীরে রানীর হাতে লাগানো স্যালাইনের ক্যানোলা খুলতে লাগলো। তার মুখের গম্ভীরতা এক চুলও বদলালো না। সে খুব সামান্য ঘাড় কাত করলো। ঠোঁটের কোণে অস্পষ্ট কঠিন রেখা ফুটে উঠল। নাটক বরাবরই অপছন্দ, সেটা নিশ্চয়ই জানেন। জিদ্দাতের সাথে একদমই চলবে না। রানী এখনো নড়াচড়া করছে, ভয়ে তার পুরো শরীর কাঁপছে।